জয় হিন্দ। 7 নিউজের ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি গৌতমী রয়েছি আপনাদের সঙ্গে ফেসবুক লাইভে। প্রথমেই করোনার আপডেট নিয়ে আসি, কারণ সবাই উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন করোনার আপডেটের জন্য। কি পরিস্থিতি গোটা দেশের, কি পরিস্থিতি আমাদের রাজ্যের, করোনা এই মুহূর্তে কি অবস্থায়, করোনার সংখ্যা কোন পরিস্থিতিতে রয়েছে, পুরোটাই আপডেট আপনাদের জানাবো। তবে যে একটুখানি আশার আলো দেখা গেছে যে সামান্য কমলো দেশের প্রাত্যহিক করোনা সংক্রমণ, এমনটাই আপডেট এসেছে। সামান্য কমেছে দেশের প্রাত্যহিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে দৈনিক সংক্রমণ 6.4% কমেছে। হ্যাঁ, 6.4% কিন্তু কমেছে। সংক্রমণের হারও কিছুটা কম। একদিনে মোট 15,79,728 জন করোনার পরীক্ষার সংক্রমণ ধরা পড়েছিল এবং এই মুহূর্তে 1,68,063 জনের করোনা সংক্রমণ রয়েছে। এবং ফলে যে হারটা এই মুহূর্তে দাঁড়িয়েছে, যে সেটা হচ্ছে ফল সংক্রমণের হার দাঁড়িয়েছে 10.46%। এইটাই কিন্তু সামান্য কমেছে, যা আগের দিনগুলিতে 13.29% ছিল। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে যে আপডেটটা এসছে তাতে করোনা সংক্রমণের হার সামান্য, মানে 6.4% কমেছে। যেটা আগের দিনগুলিতে 13.29% ছিল, সেটা এই মুহূর্তে আজকের এই মুহূর্তের রিপোর্টটা দেখাচ্ছে 10.46% করোনা সংক্রমণের মানে শতাংশটা এই মুহূর্তে করোনা সংক্রমণের রিপোর্টটা এসছে। গত 24 ঘন্টায় দৈনিক সংক্রমণ কমেছে মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিতেও। দৈনিক সংক্রমণের নিরিখে এই মুহূর্তে মহারাষ্ট্রের পরেই রয়েছে বাংলা। এই আপডেট অবশ্যই আপনাদের আগে দিয়েছিলাম যে দৈনিক সংক্রমণের নিরিখে গোটা দেশের মধ্যে সব থেকে মানে ওপরে রয়েছে, 1 নম্বরে রয়েছে মহারাষ্ট্র। এটা বরাবরই ছিল, আমরা দেখেছি প্রথম এবং দ্বিতীয় দুটো ঢেউতেই দেখেছি মহারাষ্ট্র 1 নম্বরে, কিন্তু এই মুহূর্তে তৃতীয় ঢেউতেও দেখছি যে মহারাষ্ট্র 1 নম্বরে রয়েছে এবং বাংলা রয়েছে 2 নম্বরে। তবে আবারও বলছি, একটু আশার আলো দেখা গেছে। 6.4% সংক্রমণ কমেছে প্রাত্যহিক করোনা সংক্রমণ গোটা দেশের নিরিখে। দেশে বেশি আক্রান্ত রাজ্যগুলির মধ্যে মঙ্গলবারেও কিন্তু শীর্ষে ছিল মহারাষ্ট্র। গত 24 ঘন্টায় 33,470 জন করোনা আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। তবে এই সংখ্যা আগের দিনের তুলনায় প্রায় 11,000 কম। সংক্রমণ কিছুটা কমেছে দিল্লিতেও। তবে দৈনিক সংক্রমণের সংখ্যায় দিল্লিকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফের পশ্চিমবঙ্গ। গত 24 ঘন্টায় 19,286 জন সংক্রমিত হয়েছে পশ্চিমবঙ্গে। আমাদের বাংলায় কিন্তু গত 24 ঘন্টায় 19,286 জন সংক্রমিত হয়েছেন। দিল্লি রয়েছে তৃতীয় স্থানে, অর্থাৎ 1 নম্বরে মহারাষ্ট্র, 2 নম্বরে পশ্চিমবঙ্গ, 3 নম্বরে রয়েছে দিল্লি। গত 24 ঘন্টায় দিল্লিতে সংক্রমিত হয়েছেন 19,166 জন। যদিও বিশেষজ্ঞদের মত, সংখ্যায় এই সামান্য হেরফের দেখে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানো কিন্তু উচিত হবে না। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যানে এও বলা হচ্ছে যে গত 24 ঘন্টায় দেশে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। সোমবার দেশে করোনায় মৃত্যু হয়েছিল 146 জনের। গত 24 ঘন্টায় মারা গিয়েছেন 277 জন। এছাড়া দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কিন্তু এই মুহূর্তে 8,21,446 জন। গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন কিন্তু প্রচুর মানুষ। সুতরাং 70,959 জন গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন। সুতরাং শুধুমাত্র যে আক্রান্তের খবর দেব বা শুধুমাত্র যে আক্রান্তের খবরই আমরা জানবো তা কিন্তু নয়। করোনা থেকে সুস্থ হয়েছেন প্রচুর মানুষ এবং করোনা থেকে এই সুস্থ হওয়ার গত 24 ঘন্টায় যে সংখ্যাটা, সেটা হচ্ছে 70,959 জন। তবে সুস্থতার হার এখনো নিম্নমুখী রয়েছে। গত 24 ঘন্টার সুস্থতার হারটাও কিন্তু একটু কমেছে, সেটা দাঁড়িয়েছে 96.36%। এদিকে করোনা ওমিক্রনের রূপের সংক্রমণও, এদিকে করোনায় যে আমাদের তৃতীয় ঢেউতে যে রূপটা আসছে তার নাম ওমিক্রন, আপনারা সকলেই জানেন। সেই ওমিক্রনের রূপের সংক্রমণও কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে। কারণ ওমিক্রন যে খুব সংক্রামক সেটা কিন্তু প্রথম থেকেই চিকিৎসক মহল বলেছিল এবং এখনো বলছে। দেশে এই মুহূর্তে মোট ওমিক্রন আক্রান্ত 4,461 জন। এই মুহূর্তে গোটা দেশে ওমিক্রন আক্রান্ত হয়েছেন 4,461 জন। ওমিক্রন থেকে সুস্থ হয়েছেন 1,711 জন। শুধুমাত্র যে আবারও বলি আক্রান্তের সংখ্যাই জানাবো বা আক্রান্তের সংখ্যাই আমরা জানবো তা কিন্তু নয়, সুস্থতার সংখ্যাটা জানাটাও আমাদের জরুরি।
ওমিক্রন থেকে কিন্তু গত 24 ঘন্টায় সুস্থও হয়েছেন প্রচুর মানুষ, 1711 জন। ওমিক্রন আক্রান্তের সংখ্যাতেও শীর্ষে রয়েছে কিন্তু মহারাষ্ট্রই। আর এ রাজ্যে মোট মহারাষ্ট্রে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে 1247 জন। এরপরেই রয়েছে রাজস্থান 645 জন, দিল্লিতে 546 জন, কর্ণাটকে 779 জন, কেরলে 350 জন, উত্তরপ্রদেশে 275 জন এবং গুজরাটে 236 জন। ওমিক্রন আক্রান্তের তালিকায় 15 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। তৃতীয় ঢেউয়ের নিরিখে কিন্তু পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে। এটা কিন্তু একেবারেই ভুল করবেন না। করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের ধাক্কায় কিন্তু এই মুহূর্তে আক্রান্তের সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে, কিন্তু ওমিক্রন আক্রান্তের সংখ্যার নিরিখে 15 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে 27, এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 10 জন। আপাতত এই আপডেটটাই আমাদের কাছে এসে পৌঁছেছে এবং এই আপডেটের নিরিখে আপনাদের সামনে প্রথমেই করোনার আপডেটটা তুলে ধরলাম, কারণ করোনার আপডেটটা এই মুহূর্তে সকলের কাছে অত্যন্ত প্রয়োজনীয় বলে, এবং তারা উদ্বেগজনক পরিস্থিতিতে রয়েছে। প্রত্যেকেই ভাবছেন যে করোনার এই মুহূর্তে পরিস্থিতি কি, সেই আপডেটটাই আমি শুরুতেই প্রথমে দিয়ে নিলাম। এবং এই করোনা সংক্রমণের যা বাড়ন্ত, তাতে কিন্তু বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন বিভিন্ন রাজ্যগুলি। দিল্লিও কিন্তু এ বিষয়ে পিছিয়ে নেই। দিল্লিতে এই মুহূর্তে প্রতিদিন দেশের রাজধানী দিল্লিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। কিছুক্ষণ আগেই জানালাম 3 নম্বরে রয়েছে দিল্লি। এই পরিস্থিতিতে সামগ্রিক লকডাউনের পথে না গিয়েও ক্রমশ কড়াকড়ির পথে হাঁটছে অরবিন্দ কেজরিওয়ালের দিল্লি সরকার। হোটেল, রেস্তোরাঁ, পানশালায় বসে পানভোজন বন্ধ করার পর এবার রাজধানীতে বন্ধ হতে চলেছে সমস্ত বেসরকারি কার্যালয়। কর্মীরা বাড়িতে বসেই সারবেন অফিসের কাজ, সেই মর্মেই জারি হয়েছে নয়া নির্দেশিকা। জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে অবশ্য ছাড় দিয়েছে দিল্লির ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। ওমিক্রন সংক্রমণ মোকাবিলায় সোমবারই বন্ধ হয়েছিল দিল্লির রেস্তোরাঁ, হোটেল এবং এই সমস্ত জায়গায় বসে খাওয়া দাওয়া। বলা হয়েছিল খাবার কিনে তা বাড়িতে নিয়ে গিয়ে খেতে হবে। চালু থাকবে বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা। এতদিন 50% উপস্থিতি নিয়ে চালু ছিল দিল্লির সরকারি এবং বেসরকারি অফিসগুলি। এবার সেই নিয়মেও বদল আনলো ডিডিএমএ। নয়া নির্দেশিকায় সমস্ত বেসরকারি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। এই সমস্ত অফিসের 100% কর্মী বাড়ি থেকে কাজ করবেন। প্রত্যাশিতভাবেই জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে এই নিয়মের আওতার বাইরে রাখা হয়েছে, সেটা বলাই বাহুল্য। রাজধানী দিল্লিতে সোমবার 19,000-এরও বেশি নতুন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে, যা রবিবারের তুলনায় খানিকটা কম হলেও সামগ্রিক বিচারে কিন্তু প্রচুর। সোমবার রাজধানীতে সংক্রমণের হার ছিল 25%, যা গত 5ই মের পর সর্বোচ্চ। আর গত 24 ঘন্টায় দিল্লিতে 17 জন করোনা রোগীর মৃত্যু নথিভুক্ত হয়েছে। এই পরিস্থিতিতে কোনো ঝুঁকি নিতে চায়নি দিল্লি সরকার। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেন, আগামী 2-1 দিনের মধ্যেই শহরের সংক্রমণ চূড়ান্ত জায়গায় পৌঁছবে। এমনও হতে পারে আমরা বর্তমানে সংক্রমণের চূড়োতেই অবস্থান করছি, তারপর থেকে ক্রমশ নামবে সংক্রমণ। এই পরিস্থিতিতে নয়া নির্দেশিকা জারি করে সংক্রমণ মোকাবিলার পথে যাচ্ছে দিল্লি। সুতরাং আপনারা দেখতে পেলেন যে দিল্লিতে ইতিমধ্যেই সংক্রমণের নিরিখে রীতিমতো লকডাউনের পথে না হেঁটে কিন্তু যথেষ্ট কড়াকড়ির পথে হেঁটেছেন দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার, এবং সেই আপডেটটাই আমাদের কাছে এসে পৌঁছেছে, যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এই মুহূর্তে দিল্লি কিন্তু এভাবেই কড়াকড়ির পথে হাঁটছে। সমস্ত বেসরকারি অফিসগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে এবং বেসরকারি অফিসের সমস্ত কর্মচারী, অবশ্যই জরুরি পরিষেবাগুলো আওতার বাইরে, সেই সমস্তগুলো কিন্তু বাড়ি থেকে কাজ করবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী যে আপডেটসে আসবো, এই করোনা সংক্রান্ত যে বিষয়গুলি, যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে তার আপডেট তো অবশ্যই দেব। তার আগে একটু নজর করি যে করোনার নয়া রূপ ওমিক্রন আক্রান্তের সংখ্যা সারা দেশে প্রায় 4,000 পার করেছে এবং আপনারা প্রত্যেকেই উদ্গ্রীব হয়ে রয়েছেন বা প্রত্যেকেই জানার চেষ্টা করছেন, বা আমরা সকলেই জানার চেষ্টা করছি যে করোনার এই যে নতুন রূপ ওমিক্রন, সেই ওমিক্রনটা উপসর্গগুলি ঠিক কি? কারণ এখনো পর্যন্ত ডাক্তাররা নির্দিষ্ট করে কোনো উপসর্গ বলেননি। বিভিন্ন রকম উপসর্গের কথা উঠে আসছে। সেক্ষেত্রে আমরা জানবার চেষ্টা করব যে ওমিক্রন আক্রান্তের যে সংখ্যাটা ক্রমশ বাড়ছে, এই ওমিক্রনের ঠিক লক্ষণগুলো কি কি।
তবে উপসর্গগুলি তুলনামূলকভাবে কম সক্রিয় হওয়ায় আগের দুবারের তুলনায় হাসপাতালে ভর্তির সংখ্যাটা কিন্তু এই মুহূর্তে শতাংশের হারে বেশ কম, সেটা বারে বারেই বলা হচ্ছে। তবে ওমিক্রনের কোনো একটি উপসর্গ দেখা দিলে একেবারে হালকাভাবে না নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। এবার একটু দেখে নিই যে ওমিক্রনের সাধারণত লক্ষণগুলি কি কি। আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অ্যানালাইসিসের তারা যে তথ্যটা বার করেছে, তারা যে সার্ভেটা করেছে, সেই অনুসারে কাশি, অত্যাধিক ক্লান্তি, নাক বন্ধ, নাক দিয়ে জল পড়া ওমিক্রন রূপের সাধারণ উপসর্গ। আবারও বলছি, কাশি থাকবে, অত্যাধিক ক্লান্তি, ভীষণ দুর্বলতা থাকছে, নাক বন্ধ, নাক দিয়ে জল পড়া ওমিক্রনের রূপের এগুলো হচ্ছে সাধারণ উপসর্গ। এছাড়াও হালকা জ্বর, ঘামাচি, শরীরে ব্যথা, অতিরিক্ত ঘামও কিন্তু ওমিক্রনের উপসর্গ। লন্ডনের কিংস কলেজের জেনেটিক ডিপার্টমেন্টের অধ্যাপক টিম স্পেক্টর একটি সমীক্ষার মাধ্যমে জানিয়েছেন যে ওমিক্রন আক্রান্ত রোগীদের কিন্তু বমি বমি ভাব, বমি হওয়া, খিদে হ্রাস পাওয়ার মতো উপসর্গও দেখা দিচ্ছে। আবার বলছি যে লন্ডনের একটা সার্ভে, সেখানকার একজন জেনেটিক বা বিশেষজ্ঞ তিনি বলেছেন যে ওমিক্রন আক্রান্ত রোগীদের বমি বমি ভাব, বমি হওয়া, খিদে হ্রাস পাওয়ার মতো উপসর্গও কিন্তু দেখা দিচ্ছে। এছাড়াও ওমিক্রনের আরো কয়েকটি নতুন উপসর্গ সামনে এসছে, যেগুলি আপাত দৃষ্টিতে মনে হতেই পারে শীতকালীন ঠান্ডা লাগার কারণে হচ্ছে। আবার বলছি, বারে বারে বলছি, গতকালও কিন্তু আমাদের এখানে একজন ডক্টরকে নিয়ে আসা হয়েছিল, সেই ডাক্তারবাবু কিন্তু আপনাদের জানিয়েছেন যে কি কিভাবে সাবধানতা অবলম্বন করবেন, কি কি উপসর্গ হলে একেবারেই সেটা অবহেলা করবেন না। ঠিক এখানেও কিন্তু আজকের আপডেটে আসছে যে এই ওমিক্রনের আরো কয়েকটি নতুন উপসর্গ দেখা দিয়েছে, যেগুলো আপাত দৃষ্টিতে মনে হতেই পারে এগুলি শীতকালীন ঠান্ডা লাগার কারণে হচ্ছে, কিন্তু একেবারেই না, একেবারেই অবহেলা করবেন না। এগুলি হতেও পারে ওমিক্রন সংক্রমণের ইঙ্গিত। সেগুলি কি? গলা চুলকানো বা গলায় জ্বালা জ্বালা ভাব, মাথা ব্যথা, ঘন ঘন নাক বন্ধ হয়ে যাওয়া। ওপরের এই যে আমি তিনটে উপসর্গ বললাম, কোনো একটি বা দুটি বা ততোধিক উপসর্গ যদি আপনার মধ্যে দেখা যায়, তাহলে এক মুহূর্ত দেরি না করে অতি অবশ্যই করোনা পরীক্ষা করিয়ে নিন। ফলাফল পজিটিভ আসলে আইসোলেশনে থাকুন, নিভৃতবাসে থাকুন। আবারও বলছি, গলা চুলকানো, গলা জ্বালা জ্বালা ভাব, মাথা ব্যথা, ঘন ঘন নাক বন্ধ হয়ে যাওয়া, এগুলো সাধারণত আমরা শীতকালীন ঠান্ডা লাগার কারণে হয়েই থাকে। কিন্তু এগুলো যদি কারোর মধ্যে হয়ে থাকে শুধুমাত্র শীতকালীন ঠান্ডা লাগার কারণে এগুলো হয়েছে, এটা একেবারেই ধরে নেবেন না। এর যে কোনো একটি বা দুটি উপসর্গ যদি আপনার শরীরে দেখা দেয়, তাহলে অতি অবশ্যই এক মুহূর্ত দেরি না করে করোনা পরীক্ষা করিয়ে নিন। করোনা রিপোর্ট পজিটিভ আসলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এবং আইসোলেশনে থাকুন, এমনটাই কিন্তু জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সুতরাং কোনো রকম উপসর্গ দেখলেই, আপনার শরীরে আসলেই, সেটা একেবারেই হেলাফেলা করা নয়। সেগুলোকে কিন্তু অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিন, নিজেরা সতর্ক থাকুন, করোনা পরীক্ষা করান, আইসোলেশনে চলে যান বা পরিবারের মানুষদের থেকে দূরত্ব বিধি বজায় রাখুন। ওমিক্রন এই যে থেকে শুরু করে যা করোনা তৃতীয় ঢেউ, তবে আবারও বলছি, করোনা তৃতীয় ঢেউ মানেই যে শুধু ওমিক্রন তা কিন্তু নয়। ওমিক্রন করোনা তৃতীয় ঢেউয়ের একটা রূপ বটে, কিন্তু এই ওমিক্রন বা করোনা সংক্রমণের যে বারবারন্ত, তার জেরে কিন্তু বেশ কিছু বিধি নিষেধ বা নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে বিভিন্ন রাজ্য। এই মুহূর্তে যে আপডেটটা আমাদের কাছে এসে পৌঁছেছে, দীঘা পেরোলেই শুরু হয় আমাদের ওড়িশা রাজ্য। এতদিন এই এলাকায় সাধারণ একটা চেকপোস্ট থাকলেও দুই রাজ্যে ঢোকা বেরোনোয়, মানে পশ্চিমবঙ্গ এবং ওড়িশাতে ঢোকা বেরোনোয় কোনো রকম বিধিনিষেধ ছিল না। করোনা আবহে তাতে লাগাম টানলো পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। এখন থেকে ওড়িশার দিক থেকে বাংলায় ঢুকতে গেলে করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক, এমনটাই কিন্তু এই মুহূর্তের খবর। আবারও বলছি যে করোনা আবহে লাগাম টানলো পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। এখন থেকে ওড়িশার দিক থেকে বাংলায় ঢুকতে গেলে করোনা পরীক্ষা বাধ্যতামূলক। মঙ্গলবার থেকেই সীমানায় শুরু হয়েছে নাকা তল্লাশি। বিকাশ মণ্ডল তিনি বলেছেন যে আমাদের রাজ্যের কোভিড টেস্ট কেন কমানো হচ্ছে? সমস্যা হলো এই উপসর্গগুলো আবহাওয়া পরিবর্তনের জন্য, ঠান্ডা লাগার জন্য দেখা যাচ্ছে। প্রতিটি বাড়িতে বাড়িতে এই সমস্যা দেখা যাচ্ছে। এই উপসর্গগুলো শুধুমাত্র অশিক্ষিতরা উপেক্ষা করছে তা নয়, সমাজের তাবর শিক্ষিতরাও টেস্ট না করেই উপেক্ষা করছে। হ্যাঁ, অবশ্যই এটা এই জন্যই বারবার আমাদের এই আপডেটটা দেওয়া। আমরা অনেকেই কিন্তু মানে এই উপসর্গগুলো উপেক্ষা করছি। আমরা ভাবছি যে শীতকালীন ঠান্ডা লাগা বা
যে কোনো গরমকালেও কিন্তু ঠান্ডা লেগে আমাদের এই উপসর্গগুলো হতেই পারে, বা সিজন চেঞ্জের সময় ঠান্ডা লেগে হতেই পারে, তার মধ্যে আজকে বৃষ্টি হলো, সেক্ষেত্রে কিন্তু আবারও বলছি, বারবার এই আপডেটগুলো আমরা দিচ্ছি। এই যে উপসর্গগুলো তুলে ধরলাম, বা এগুলো শুধু আমি তুলে ধরিনি, এগুলো ডাক্তার, চিকিৎসকেরা, বিশেষজ্ঞরাই কিন্তু এগুলো বলেছে যে এই যে উপসর্গগুলো দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, এই উপসর্গগুলো কিন্তু আমরা সাধারণ শীতকালীন ঠান্ডা লাগা থেকে, উপসর্গ থেকে যদি আমরা ধরে নিয়ে কোনো ব্যবস্থা না নিই, তাহলে কিন্তু সংক্রমণের অবস্থা সত্যি সত্যি ভয়াবহতা জায়গায় পৌঁছে যাওয়া আর খুব বেশি দিন সময় লাগবে না। সেজন্যই বারে বারে চিকিৎসকরা, বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, শরীরের যে কোনো একটা উপসর্গ হলে সেটাকে সাধারণ উপসর্গ বলে একেবারেই উপেক্ষা করবেন না। যে কোনো উপসর্গ হতেই পারে সেটা করোনার উপসর্গ, বা হতেই পারে করোনা তৃতীয় ঢেউয়ের নতুন রূপ ওমিক্রনের উপসর্গ। সামান্য নাক জ্বালা বা গলা জ্বালা বা গলা খুসখুস করা বা কাশি, এগুলো কিন্তু সত্যি সত্যি আমাদের ঠান্ডা লাগলে এগুলো হয়েই থাকে। কিন্তু যেহেতু এই মুহূর্তে ওমিক্রন সংক্রমণ এবং করোনা তৃতীয় ঢেউ সুনামির আকার ধারণ করেছে, সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই এই ব্যাপারগুলোতে আমাদের সতর্ক হওয়া উচিত একজন সচেতন নাগরিক হিসেবে। তাহলে আমরা নিজেদের তো বটেই, আমাদের পাড়া প্রতিবেশী সহ, আমাদের পরিবার সহ গোটা সমাজের মানুষকে সুরক্ষিত রাখতে পারবো। যে শিক্ষা আমরা দ্বিতীয় ঢেউ থেকে নিয়েছি, সেই শিক্ষা থেকে কিন্তু আমরা শিক্ষিত হয়ে এই করোনা তৃতীয় ঢেউতে যা যা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা বা ডাক্তাররা কিংবা বিশেষজ্ঞরা, বা যে যে উপসর্গগুলো আমরা মিডিয়ার মাধ্যমে প্রচার করছি, সেগুলো থেকে আপনারা প্রত্যেকেই যদি সতর্কতা অবলম্বন করেন, তাহলে হয়তো এই ঢেউটা সুনামির আকার ধারণ করবে না। যত দ্রুত সম্ভব এই ঢেউটার প্রকোপ থেকে আমরা আটকাতে পারি। তার জন্য শুধুমাত্র প্রশাসনের উপর নির্ভর করলে হবে না, আমাদের প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে, প্রত্যেকটা মানুষকে সতর্ক হতে হবে, এবং শরীরের যে কোনো উপসর্গ, যে কোনো একটা বা দুটো উপসর্গ দেখা দিলেই অবশ্যই সতর্ক হয়ে যেতে হবে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে, করোনা পরীক্ষা করাতে হবে, এবং যদি করোনা রিপোর্ট পজিটিভ আসে চিকিৎসকের পরামর্শ নিয়ে আইসোলেশনে, হোম আইসোলেশনেই চলে যেতে হবে। কোনো সেফ হোম বা হাসপাতালে ভর্তি হওয়ার দরকার নেই। এখনো পর্যন্ত এই সমস্ত এই বিষয়টা ডাক্তারবাবুরা এটাই বলছেন, বাড়িতেই নিভৃতাবাসে থাকুন, যা যা ডাক্তারবাবুরা বলছেন সেগুলো মেনটেন করুন। 7 দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠার একটা প্রবণতা দেখা যাচ্ছে, যদিও দুর্বলতা থাকছে, কিন্তু বারবার আমরা অনুরোধ করছি যে কোনো রকম উপসর্গ যে কোনো কারো, সে শিশু থেকে বৃদ্ধ যে কোনো বয়সী মানুষের মধ্যে যদি কোনো রকম উপসর্গ দেখা যায়, তাহলে কখনোই সেটা সাধারণ ঠান্ডা লাগা বা সাধারণ সিজন চেঞ্জ বা শীতকালীন ঠান্ডা লাগা থেকে হচ্ছে এটা ধরে নেবেন না। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন, কোভিড টেস্ট করান, হোম আইসোলেশনে চলে যান। আমরা প্রত্যেকেই যদি সচেতন হই, তাহলে কিন্তু অবশ্যই সংক্রমণের ঢেউয়ের প্রকোপ আটকানো সম্ভব, এটা আমরা প্রত্যেকেই বিশ্বাস করি। সুতরাং সচেতন হতে হবে প্রত্যেকটা মানুষকে। ফিরে আসি এই খবরের আপডেটে, যেটা আমরা বলছিলাম যে পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসন কিন্তু ওড়িশার দিক থেকে বাংলায় ঢোকার ক্ষেত্রে একটা বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে, বা বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে। সেটা হচ্ছে করোনা পরীক্ষা করাটা বাধ্যতামূলক যদি ওড়িশার দিক থেকে বাংলায় ঢুকতে হয়। মঙ্গলবার সীমানায়, আমাদের বাংলা উড়িষ্যার সীমানায় শুরু হয়েছে তল্লাশি, নাকা তল্লাশি। পূর্ব মেদিনীপুরের রামনগর 1 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও উৎপল রায়ের নেতৃত্বে দীঘা থানার পুলিশ কিন্তু সীমানা এলাকায় নাকা তল্লাশি শুরু করে দিয়েছে। তিনি বলেন যে সীমানা দিয়ে প্রতিদিন প্রচুর মানুষ কাজের সূত্রে দীঘা হয়ে এই রাজ্যে প্রবেশ করেন, তাদের মাধ্যমে করোনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, তাই এই ব্যবস্থা নেওয়া হলো। এ কারণে মঙ্গলবার থেকে নাকা তল্লাশি শুরু হয়েছে। তিনি আরো বলেন, ওড়িশার দিক থেকে কেউ দীঘায় প্রবেশ করলে তার করোনা নমুনা পরীক্ষা করানো হচ্ছে, রিপোর্ট নেগেটিভ এলে তবেই রাজ্যে ঢোকার ছাড়পত্র মিলছে। যদি কেউ পজিটিভ হন এবং তিনি এ রাজ্যের বাসিন্দা হন, তবে তাকে বা হোম আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হচ্ছে। প্রয়োজনে চিকিৎসার জন্য দীঘা স্টেট জেনারেল হাসপাতালেও ভর্তির ব্যবস্থা করা হচ্ছে। তবে ওড়িশার বাসিন্দা হলে তাকে নিজের রাজ্যে ফেরত পাঠানো হচ্ছে। মঙ্গলবার দীঘা স্টেট জেনারেল হাসপাতালে 20 বেডের কোভিড একটা ইউনিট চালু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সেই সঙ্গে সেফ হোমেরও ব্যবস্থা করা হয়েছে। করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের সময় বাংলা এবং ওড়িশা দুই প্রশাসনের তরফেই কিন্তু কড়াকড়ি করা হয়েছিল, আপনারা সকলেই সেটা জানেন। বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল দীঘার সীমানা। তবে জেলা প্রশাসন সূত্রের খবর, এখনো পর্যন্ত এই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা যেহেতু নিয়ন্ত্রণে রয়েছে, এখনো সেই ব্যবস্থা করা হয়নি। তবে সীমানায়, বাংলা ওড়িশার সীমানায় নাকা তল্লাশি চলছে এবং আগামী দিনে পরিস্থিতি যাতে অবনতি না হয় সেটা নিশ্চিত করতেই এই আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে, এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
এবং আমরা মনে করি যে এই ব্যবস্থাটা নেওয়াটা অবশ্যই খুব স্বাভাবিক বা খুব প্রয়োজনীয় ছিল, কারণ যাতে কোনোভাবে রাজ্যে সংক্রমণ না বাড়তে পারে তার জন্য আমাদের প্রত্যেকের যেমন সতর্ক হওয়া প্রয়োজন, প্রশাসনের দিক থেকে কিন্তু এই সতর্কতাগুলো অবলম্বন করা অত্যন্ত জরুরি, যাতে বাইরের রাজ্য থেকে আমাদের রাজ্যে কোনো রকম সংক্রমণ ছড়ানো যাতে যদি ঠেকানো যায়, তাহলে কিন্তু এই যে সংক্রমণের সুনামিটা বা গ্রাফটা উপরের দিকে উঠছে সেটা কিন্তু আটকানো যাবে। পরবর্তী যে আপডেটসে আপনাদের সামনে তুলে ধরবো, যে যদিও আমাদের লাইভ সম্প্রচারের মাধ্যমে দেখিয়েছি যে একটা বৃষ্টির পূর্বাভাস ছিল, অলরেডি বৃষ্টি হয়েছে, বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত ভালোই বৃষ্টি হয়েছে। সুতরাং হাওয়া অফিসের পূর্বাভাস মতোই কিন্তু আজ সন্ধ্যায় শহরের একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে, বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টি হয়েছে, এমনটাই খবর এসছে। নাগেরবাজার থেকে এয়ারপোর্ট অঞ্চলে বেশ কিছু শিলাবৃষ্টি হয়, নাগেরবাজার থেকে এয়ারপোর্ট পর্যন্ত বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টি হয়। আগামী 2-3 ঘন্টায় নদিয়া এবং উত্তর 24 পরগনার জায়গায় জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর। পশ্চিমী ঝঞ্ঝার জেরে শীত এমনিতেই প্রায় বিদায় নেওয়ার পথে, আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল একথা। আর আজ সন্ধ্যে থেকে রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলো, সেই পূর্বাভাস মতোই কলকাতা এবং রাজ্যের বহু জেলায় বৃষ্টিপাত হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে কলকাতা এবং আশেপাশের এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, তাপমাত্রাও বেড়েছে অনেকটা। পশ্চিমী ঝঞ্ঝার জেরে তাপমাত্রা বেড়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়, তবে সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস। ডুয়ার্সের কোথাও আবার শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে হাওয়া অফিস সূত্রের খবর। এই অকাল বৃষ্টি নিয়ে কৃষকদের ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। জোরালো বৃষ্টি নামার আগে তারা যাতে ক্ষেতের পাকা ফসল তুলে ফেলেন তার পরামর্শ দেওয়া হয়েছে। জমিতে যাতে জল না জমে সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে। সুতরাং শীতকালীন এই বৃষ্টি যেটা পূর্বাভাস ছিল সেটা কিন্তু ঘটলো এবং সে ব্যাপারে প্রত্যেককে সতর্ক করা হয়েছে, কৃষকদের সতর্ক করা হচ্ছে যাতে ফসল তুলে নেওয়া হয়, কারণ বেশি বৃষ্টি হলে জল জমলে আবার কিন্তু ফসল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। একটু খেলার খবরের দিকে নজর দিয়ে একটা আপডেট এসছে, খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে করোনা আবহে আইপিএল হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও ভারতীয় ক্রিকেট বোর্ড হাত গুটিয়ে বসে নেই। মঙ্গলবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে ঠিক হয়ে গেল এবারের নিলামের তারিখ। নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি খোলার ক্ষেত্রেও সরকারিভাবে আর কোনো সমস্যা রইল না। আগামী 12 এবং 13 ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে আইপিএল এর নিলাম হবে। এবার মেগা অকশন হচ্ছে। নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি লখনৌ এবং আহমেদাবাদকে 2 সপ্তাহের মধ্যে জানাতে হবে তারা নিলামের আগে কোন কোন ক্রিকেটারকে নিচ্ছে। আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বলেন, দুটি নতুন দলকেই আইপিএল এ খেলার জন্য সরকারিভাবে ছাড়পত্র দেওয়া হয়েছে। যেহেতু তারা এবারই প্রথম আইপিএল খেলবে, তাই তাদের নিলামের আগে ক্রিকেটার বাছার সুযোগ দেওয়া হচ্ছে। সেই তালিকা আগামী 2 সপ্তাহের মধ্যে তাদের জানাতে হবে। এবং আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিক সিভিসি ক্যাপিটালকে নিয়ে জটিলতা ছিল, অভিযোগ উঠেছিল একটি বেটিং সংস্থায় তাদের বিনিয়োগ রয়েছে। সব দিক খতিয়ে দেখার পর আইপিএল গভর্নিং কাউন্সিল দুটি ফ্র্যাঞ্চাইজিকেই কিন্তু খেলার ছাড়পত্র দিয়ে দিয়েছে। আগেই জানা গিয়েছিল চীনা সংস্থা ভিভোর বদলে এবার আইপিএল এ স্পন্সর হচ্ছে টাটা গ্রুপ, এবং সেই খবরটা কিন্তু এই মুহূর্তে আপডেট এসছে যে আইপিএল এর নিলামের দিন জানিয়ে দিল ক্রিকেট বোর্ড, এবং টাটা গ্রুপ এবার আইপিএল এর স্পন্সর হচ্ছে। চীনা সংস্থা ভিভোর বদলে আইপিএল এর স্পন্সর হচ্ছে টাটা গ্রুপ। এই খবরটার আপডেট কিন্তু আমাদের কাছে এসে এই মুহূর্তে পৌঁছেছে। এবং সেই বিষয়ে যে আপডেটটা এসছে সেটা হচ্ছে আইপিএল এর নতুন স্পন্সর হতে চলেছে টাটা গ্রুপ। সংবাদ সংস্থা তরফে এই কথা জানানো হয়েছে। আইপিএল এর চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল এই কথা জানিয়েছেন। তিনি বলেন, এ বছর চীনের মোবাইল প্রস্তুতকারী সংস্থা ভিভোর বদলে আইপিএল এর স্পন্সর হতে চলেছে টাটা গ্রুপ। ভারতে চীনের পণ্য নিয়ে বিরোধিতা শুরু হতেই 2020 সালে আইপিএল এর স্পন্সর থেকে সরে যায় ভিভো, যদিও পরের বছরই ফেরত আসে চীনের এই মোবাইল প্রস্তুতকারী সংস্থা। তবে 2022 সালে তাদের বদলে টাটা গ্রুপ আইপিএল এর স্পন্সর হতে চলেছে বলে জানান ব্রিজেশ প্যাটেল। 2 বছরের জন্য টাটার সঙ্গে চুক্তি হতে চলেছে আইপিএল এর। তবে কত টাকার বিনিময়ে এই চুক্তি হবে তা এখনো পর্যন্ত জানা যায়নি। 2023 সালের পর ফের আইপিএল এর স্পন্সর পাল্টে যেতে পারে, এমনটাই কিন্তু সূত্রের খবর। এবারের আইপিএল 10 দলের আহমেদাবাদ এবং লখনৌয়ের 2টি নতুন দল যোগ দিয়েছে। এবারে
11 এবং 12 ফেব্রুয়ারি IPL এ নিলাম হওয়ার কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, আপনাদের যে আপডেটটা দিলাম। করোনা সংক্রমণ বাড়তে থাকায় যদিও সেই নিয়ে কিছুটা চিন্তায় রয়েছেন আয়োজকরা, কিন্তু টাটা যে স্পন্সর করছে এ কথা নিশ্চিত করেছেন IPL এর চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। এমনটাই এই মুহূর্তে আমাদের কাছে আপডেট রয়েছে। বেশ কিছুদিন ধরে জকোভিচকে নিয়ে একটু খেলার খবরই থাকি। বেশ কিছুদিন ধরে জকোভিচকে নিয়ে জকোভিচকে নিয়ে একটু টানাপোড়েন চলছিল। নোভাক জকোভিচের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছিল, কিন্তু অবশেষে অস্ট্রেলিয়াতে থাকার অনুমতি পেয়েছেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনের পক্ষ থেকে জানানো হয়েছে এই গ্র্যান্ড স্ল্যামে ছেলেদের বিভাগে জকোভিচই কিন্তু শীর্ষ বাছাই। এটা খুব ভালো খবর যে নোভাক জকোভিচের খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল, একটু টানাপোড়েন চলছিল নোভাক জকোভিচকে নিয়ে, কিন্তু অবশেষে অস্ট্রেলিয়াতে থাকবার অনুমতি তিনি পেয়েছেন। এমনকি অস্ট্রেলিয়ান ওপেনের পক্ষ থেকে জানানো হয়েছে এই গ্র্যান্ড স্ল্যামে ছেলেদের বিভাগে নোভাক জকোভিচই শীর্ষ বাছাই। আইনি লড়াই জিতে অস্ট্রেলিয়ান ওপেনে খেলার সুযোগ পেয়েছেন নোভাক জকোভিচ। রাফায়েল নাদাল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন অস্ট্রেলিয়ায়। হাঁটুর চোটের জন্য নেই রজার ফেডেরারের হাঁটুর চোটের জন্য এবার অস্ট্রেলিয়ান ওপেনে নেই। 3 জনেরই 20টি করে গ্র্যান্ড স্ল্যাম রয়েছে। আপনারা সকলেই জানেন নাদাল এবং জকোভিচের কাছে সুযোগ রয়েছে এই মুহূর্তে বাকিদের টপকে যাওয়ার। আর মেয়েদের মধ্যে শীর্ষ বাছাই অ্যাশলে বার্টি, গতবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন নাওমি ওসাকা মেয়েদের মধ্যে 13 নম্বর বাছাই এই মুহূর্তে। ছেলেদের মধ্যে দ্বিতীয় বাছাই ড্যানিয়েল মেদভেদেভ, US ওপেনে তার কাছেই হারতে হয়েছিল জকোভিচকে। তৃতীয় বাছাই আলেকজান্ডার ডেরেভ, তারপরেই রয়েছেন স্টিফানোস চিচিয়াস এবং আন্দ্রে রুবলেভ। নাদাল এই মুহূর্তে ষষ্ঠ বাছাই। সুতরাং নোভাক জকোভিচ যে ছাড়পত্রটা পেয়েছেন বা নোভাক জকোভিচের যে সমস্যাটা চলছিল, টানাপোড়েন চলছিল, সেটা কেটে গিয়েছে। এবং সব থেকে বড় খবর অস্ট্রেলিয়াতে তিনি থাকবার অনুমতি পেয়েছেন এবং অস্ট্রেলিয়ান ওপেনের পক্ষ থেকে নোভাক জকোভিচকেই কিন্তু ছেলেদের মধ্যে শীর্ষ বাছাই করা হয়েছে। পরবর্তী যে আপডেটস আমরা আসবো, টিকা নেওয়ার ভ্যাকসিন বা টিকা নেওয়া নিয়ে কিন্তু এখনো প্রচুর মানুষের মধ্যে একটা অনীহা দেখা দিচ্ছে, একটা উপেক্ষা দেখা দিচ্ছে। যেমনটা আমাদের এই যে বিকাশ মণ্ডল বলেছেন যে সত্যি সত্যি শুধুমাত্র শিক্ষিত অশিক্ষিত বলে উল্লেখ করাটা ঠিক হবে না। যে কোনো মানুষই, সচেতন মানুষেরই এগুলো উপেক্ষা করা উচিত নয়। তবে ভ্যাকসিন নিয়ে যে একটা উপেক্ষা সব ধরনের মানুষের মধ্যেই চলছে সেটা কিন্তু বলাই বাহুল্য। এরকমই একটা আপডেট এসে পৌঁছেছে যে স্বাস্থ্যকর্মীদের বারবার অনুরোধেও টিকা নেননি দম্পতি এবং তাদের বাড়িতে এই কারণে তালা ঝুলিয়ে আটকে রেখে টিকা নিতে বাধ্য করলেন গ্রামের মহিলাদের একাংশ। মঙ্গলবার দিন এমনই ঘটনা ঘটেছে কোচবিহারের বক্সিরহাট থানার মহিষকুচিতে। যদিও এই পদক্ষেপ পঞ্চায়েত সুলভ খাপ পঞ্চায়েত সুলভ মনোভাব বলে প্রশ্ন উঠেছে যদিও বিভিন্ন মহলে, কিন্তু মহিষকুচি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসরাজা প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক, তিনি কিন্তু একজন শিক্ষক, প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক সুবোধ ধর এবং তার স্ত্রী চুমকি ধর করোনার টিকা নিতে রাজি হচ্ছিলেন না। মঙ্গলবার দুপুরে সুবোধের বাড়িতে চড়াও হন গ্রামের মহিলাদের একাংশ। তারা তাকে টিকা নেবার জন্য চাপ দিতে থাকেন, কিন্তু তিনি রাজি না হয় তার বাড়ির দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়। ঘন্টা 4 আটকে থাকার পর অবশেষে টিকা নেওয়ার আশ্বাস দেন শিক্ষক সুবোধ ধর। তারপর তার মুক্তি মেলে। বিক্ষোভকারীদের দলে থাকা এক মহিলা বলেছেন, দেশ জুড়ে যখন করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে সে সময় রাজ্য এবং কেন্দ্রীয় সরকার বারবার প্রত্যেককে টিকা নিতে অনুরোধ করছে, কিন্তু সুবোধ এবং তার স্ত্রী টিকা নেননি। আশা কর্মীরা বারে বারে এসে ঘুরে গিয়েছেন, স্বাস্থ্যকর্মীরাও কয়েকবার এসেছেন তাদের দরজায়, কিন্তু উনি টিকা নিতে রাজি ছিলেন না। এই কারণে তার বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। মঙ্গলবার বিকেল 4:30 নাগাদ স্ত্রীকে সঙ্গে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যান সুবোধ ধর। সেখানে তিনি টিকা নেন। তিনি অবশ্য বলেছেন, যারা টিকা নিয়েছেন তাদেরও করোনা হচ্ছে, তাই আমি টিকা নিইনি। ব্লক স্বাস্থ্য আধিকারিক বলেছেন যে এর আগে স্বাস্থ্যকর্মীরা 10 থেকে 12 বার তার বাড়িতে গিয়ে ঘুরে এসেছেন, তিনি টিকা নেননি। আজ অবশ্য টিকা নিতে বাধ্য হলেন গ্রামের মানুষদের চাপে। সুতরাং
এমন যে ঘটনাও ঘটছে সেটা বলাই বাহুল্য। সেরকমই আপডেট এসছে যে শিক্ষক, তিনি একজন প্রাথমিক স্কুলের শিক্ষক, সেখানে তিনিও কিন্তু টিকা নিতে অস্বীকার করেছেন। তার কারণটা হিসেবে তিনি বলেছেন যে টিকা নিলেই যেহেতু করোনা হচ্ছে, টিকা নিলেও যেহেতু করোনা হচ্ছে, সেক্ষেত্রে টিকা নেওয়ার আর কি প্রয়োজন, তাই তিনি টিকা নেননি। 10 থেকে 12 বার স্বাস্থ্যকর্মীরা তার দুয়ারে গিয়েছেন, কিন্তু তবু তিনি টিকা নেননি। যেহেতু পুরো ভোট এগিয়ে আসছে, 22শে জানুয়ারি পুরো ভোট, সে ব্যাপারে প্রচারও শুরু হয়ে গেছে দলমত নির্বিশেষে। সেক্ষেত্রে আসানসোলে পুরো ভোটের প্রচারে এসে পুলিশের সঙ্গে বচসা এবং ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়লেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার কুলটি বিধানসভা এলাকার অন্তর্গত বরাকর এলাকায় আসানসোল পুর নিগমের 66, 67, 68 এবং 71 নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচারে গিয়েছিলেন দিলীপ ঘোষ। 66 এবং 67 নম্বর ওয়ার্ডের প্রচারের সময় তার সঙ্গে বিজেপির বেশ কয়েকজন কর্মী সমর্থক ছিলেন বলে অভিযোগ। কোভিড বিধি অমান্যের অভিযোগকে পুলিশ তার পথ আটকায়, শুরু হয় বচসা। সে সময় তিনি কার্যত পুলিশকে ধাক্কা মেরে চলে যান বলে অভিযোগ দিলীপ ঘোষ। এই বচসা চলাকালীন পুলিশকে কার্যত ধাক্কা মেরে চলে যান বলে অভিযোগ। দিলীপ ঘোষ অবশ্য দাবি করেছেন রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ মেনে 5 জনকে নিয়েই তিনি প্রচার চালাচ্ছিলেন, 2 জন বিধায়ক, 2 জন প্রার্থী এবং তিনি। তার কথায় সাধারণ মানুষ যদি বেরিয়ে পড়েন তাহলে তিনি কি করবেন? শেষ পর্যন্ত বরাকর কুলটি ঘুরে বিজেপি নেতা সুব্রত মিশ্রের বাড়িতে দুপুরে বিশ্রাম করেন দিলীপ ঘোষ। তবে মঙ্গলবার এই ঘটনা প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের চেয়ারম্যান জানান যে বিজেপি যা করেছে তা মোটেই ঠিক করেনি। বিভিন্ন ওয়ার্ডের মানুষদের একত্রিত করে এলাকায় ভিড় বাড়ানো হচ্ছে। তারা এক একটা ওয়ার্ডের সেই ওয়ার্ডের কর্মী সমর্থকদের নিয়ে বিজেপি যে বেশি ভিড় করতেই পারেন, কিন্তু এর সময় সেটা করা উচিত নয় বলে তারা করছেন না। বিধানসভা ভোটের সময় বহিরাগতদের নিয়ে এসেছিল বিজেপি, ফের যদি সেই চেষ্টা করে তাহলে তা রুখে দেবেন তারা, কড়াভাবে মোকাবিলা করবেন, কোনোভাবেই বহিরাগতদের এনে ভোট করাতে দেবেন না বিজেপিকে, এমনটাই কিন্তু পাল্টা জানিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের চেয়ারম্যান। সুতরাং এই করোনা সিচুয়েশনের মধ্যেও ভোট বড় বাড়াই এবং পুরো ভোটের প্রচার কিন্তু চারিদিকে শুরু হয়ে গেছে, জেলায় জেলায় শুরু হয়ে গেছে এবং পুরো ভোটের প্রচারে বেরিয়ে পড়েছেন নেতাকর্মীরা। সকালবেলায় আপনাদের যে আপডেটটা আমরা 7 নিউজে দিয়েছি যে লতা মঙ্গেশকর, কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি। কোভিড পজিটিভ হয়েছে লতা মঙ্গেশকর, সঙ্গে ফুসফুসে নিউমোনিয়া সংক্রমণ রয়েছে। আইসিইউতে ভর্তি করানো হয়েছে তাকে। মঙ্গলবার দুপুরে ছড়াতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন শিল্পীর অনুরাগীরা। আরোগ্য কামনার প্রার্থনায় ভরে উঠেছে তার টুইটার হ্যান্ডেল। গায়িকার অসুস্থতার খবর জেনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। তার প্রার্থনা দ্রুত সুস্থ হয়ে উঠুন তিনি। প্রসঙ্গত মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে তার চিকিৎসা চলছে এই মুহূর্তে। তবে লতা মঙ্গেশকরের ভাইজি রচনা বলেছেন তিনি আপাতত স্থিতিশীল রয়েছেন। বয়সজনিত কারণে বাড়তি সাবধানতার জন্যই আইসিইউতে রাখা হয়েছে তাকে। তাদের ব্যক্তিগত পরিসরে সম্মান জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন সকলকে। সবাই তার দ্রুত আরোগ্য কামনার জন্য প্রার্থনা করছেন। এমনিতেই লতা মঙ্গেশকর বেশ কয়েক বছর ধরে গৃহবন্দী রয়েছেন, তবে নেট মাধ্যমে তিনি সক্রিয়। বিভিন্ন বিষয় নিয়ে প্রতিদিনই তাকে টুইট করতে দেখা যায়। তার ঘনিষ্ঠ কোনো ব্যক্তি বা পরিচারিকার থেকেই তার শরীরে দ্রুত সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। তাছাড়াও যেহেতু তিনি বাড়িতেই থাকেন, সম্ভবত বাড়ির কারুর থেকে কিংবা পরিচারিকার থেকে এই সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দ্রুত আরোগ্য কামনায় টুইট করে তার সুস্থতা কামনা করেছেন। বেশ কিছু খবরের আপডেট আপনাদের দিলাম। এই মুহূর্তে কোভিড যা পরিস্থিতি, তাতে কিন্তু কোভিড আপডেটের উপসর্গ যেগুলো বলা হলো সেগুলো বারবারই অনুরোধ করা হচ্ছে যে এগুলো মেনে চলার ক্ষেত্রে। সেক্ষেত্রে একটু কিছু প্রিকশনস কিভাবে নেওয়া যাবে সে ব্যাপারেও একটা আপডেট আপনাদের একটু দিচ্ছি। কোভিড স্থিতির এই পর্যায়ে সংক্রমণের হার যথেষ্ট উদ্বেগজনক, আপনারা সকলেই জানেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে কোভিড আক্রান্তরা হয় উপসর্গহীন কিংবা মৃদু উপসর্গযুক্ত। জ্বর হয়তো 2 দিনে ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু কাশি, ঠান্ডা লাগা, গলা ব্যথা থেকে যাচ্ছে। এক্ষেত্রে খাওয়া দাওয়ার ইচ্ছেটাও কমে যাচ্ছে, ঢোক গিলতে গেলে অসুবিধে হচ্ছে বা তরল খাবার বেশি খাচ্ছেন অনেকেই, কিন্তু অনেক সময় যেটা দেখা যাচ্ছে বমির একটা টেন্ডেন্সি থাকছে।
সেক্ষেত্রে বমির প্রবণতাও বাড়ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে শরীরে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি না গেলে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পথটা কিন্তু আরও দীর্ঘ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে পরিস্থিতি কিভাবে সামলাবেন তার কিছু প্রিকশনস ডাক্তারবাবুরা বলেছেন, বিশেষজ্ঞরা বলেছেন, সেটা একটু আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে বমির প্রবণতা আটকাতে আদা হচ্ছে একটা ঘরোয়া টোটকা এবং এটা খুব শ্রেষ্ঠ টোটকা। অল্প করে ছোট ছোট করে আদার টুকরো মুখে দিতে পারেন। যদি বমি বমি ভাব হয় খুব ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে আদার রসগুলো গিলুন। এভাবে খেলে বমির প্রবণতা অনেকটা সেরে যাবে, গলায়ও আরাম পাওয়া যাবে যেহেতু কাশিটাও থাকছে। আর এছাড়াও আপনারা খেতে পারেন আদা চা। অনেক ধরনের আদা লজেন্সও পাওয়া যায়, সেই লজেন্সও খেতে পারেন, যেগুলি মুখে খুশখুশি যে গলায় খুশখুশে যে কাশি হয় সেই কাশিও কিন্তু কমাবে। অর্থাৎ আদা একটা যে খুব উপকারী টোটকা সেটা বলাই বাহুল্য। এবং এক্ষেত্রে যে বমির প্রবণতা বা খুশখুশে কাশি বা গলা ব্যথা, সেক্ষেত্রে কিন্তু এই আদা কুচি করেও আপনারা মুখে রাখতে পারেন, অল্প অল্প করে চিবিয়ে খেতে পারেন, অথবা আদা দিয়ে চা খেতে পারেন, অথবা আদা লজেন্স খেতে পারেন, যাতে খুশখুশে কাশি কমবে। আদার ব্যবহারটা বিশেষজ্ঞরা করতে বলছেন। 2 নম্বর হচ্ছে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে বা সালফার রয়েছে এমন খাবার এই সময় না খাওয়াটাই ভালো। বমির প্রবণতা কমে গেলে তারপরে খাওয়া যেতেই পারে, তবে ঢোক গিলতে অসুবিধা হলে আরও কিন্তু এই প্রচুর পরিমাণে ফাইবার যুক্ত বা সালফার যুক্ত খাবারটা এড়িয়ে চলুন। ঝাল মশলা ছাড়া খাবার খাওয়ার চেষ্টা করুন, যার স্বাদ খুব একটা কড়া নয়। এছাড়াও আপনারা খেতে পারেন ফলের মধ্যে কলা, আপেল আর দই ভাত খেতে পারেন। এগুলো কিন্তু খেতেই পারেন। যারা ছোট শিশু আছে তাদের আপেল সেদ্ধ করে খাওয়াতে পারেন, কলা খাওয়াতে পারেন। কখনোই একেবারে অনেকটা খাবার একসাথে খেতে যাবেন না, বারে বারে অল্প অল্প করে খান। একেবারে অনেকটা পেট ভরে অনেকটা খাবার খেতে যাবেন না, বারে বারে অল্প পরিমাণে খান। বমি পেলে আর একটা টোটকা বলা হচ্ছে যে লেবু অত্যন্ত কার্যকর। লেমন অয়েল শুকলেও, মানে লেমন অয়েল যেটা রয়েছে সেটা যদি সেটা স্মেলটা নেন তাহলেও কিন্তু বমির প্রবণতা কমে যায়। তাছাড়া লেবুর রস তো রয়েছে, মাঝে মধ্যে লেবুর রস মুখে দিতে পারেন। বমি ভাবের অস্বস্তি থেকে অনেকটাই রেহাই পাবেন, কারণ ওমিক্রন সংক্রমণের ক্ষেত্রে বমি ভাবটা কিন্তু দেখা যাচ্ছে। গলা ব্যথা কমাতে বারে বারে যে ভেষজ চাটার কথা বলা হচ্ছে আদা দিয়ে, সেই ভেষজ চাটা খেতে পারেন। তুলসী বা মধু দিয়ে আদার রস দিয়েও আর একটা দারুণ উপযোগী চা তৈরি করে সেটাও খেতে পারে, সেটা গলা ব্যথা কমানোর ক্ষেত্রে খুব উপকারী। পিপারমেন্ট অয়েল যদি বাড়িতে থাকে তাহলে সেটা সঙ্গে নিয়ে বসুন। বেশ কিছু সমীক্ষায় দেখা গেছে যে পিপারমেন্ট অয়েল শুকলে বমির প্রবণতা অনেকটা কমে যায়। পিপারমেন্ট টি বানিয়েও কিন্তু আপনারা খেতে পারেন। আর খাওয়ার জল সামান্য ঈষদুষ্ণ গরম করে খেলে ভালো হয়, এতে গলার আরাম হবে এবং সেক্ষেত্রে হজম ক্ষমতাটাও বাড়বে। গলা যে ব্যথা যে উপসর্গটা দেখা যাচ্ছে সেটাও কিন্তু অনেকটা কমে যাবে। এই প্রিকশনসগুলো কিন্তু ডাক্তারবাবুরা নিতে বলছেন, বিশেষজ্ঞরা নিতে বলছেন, কারণ ওমিক্রন সংক্রমণে হলে কিন্তু এই প্রবণতাগুলো দেখা যাচ্ছে। এবং বাড়িতেই আপনারা এই জিনিসগুলো ব্যবহার করে অবশ্যই আপনাদের যে শারীরিক কষ্ট বা যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেগুলো থেকে কিন্তু রেহাই পাওয়া যেতেই পারে। অবশ্যই পাশাপাশি ডাক্তারবাবুদের ফোন করবেন, ডাক্তারবাবুদের পরামর্শ নেবেন, কোভিড পরীক্ষা করাবেন এবং কোভিডের রিপোর্ট যদি পজিটিভ আসে তাহলে অবশ্যই হোম আইসোলেশনে চলে যাওয়াটা খুব জরুরি বলে ডাক্তাররা মনে করছেন। আপাতত চারিদিকে সংক্রমণ ছড়িয়ে গিয়েছে। হাসপাতালগুলিতে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে চিকিৎসক, নার্স প্রত্যেকেই আক্রান্ত, এমনও কিন্তু আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে। সেক্ষেত্রে চিকিৎসা পরিষেবাও ব্যাহত হচ্ছে বেশ কিছু জায়গায়। তবে দক্ষিণ দমদমে যে সংক্রমণটা বেশ বেড়েছে সেই আপডেটটাও আমাদের কাছে এসে পৌঁছেছে। শ্রীভূমি, লেকটাউন সহ 10টি ওয়ার্ডে করোনার প্রকোপ খানিকটা কমার লক্ষণ দেখা যাচ্ছে বলে দাবি করলেও কিন্তু দক্ষিণ দমদমে বেড়েই চলেছে সংক্রমণ। তবে পুরসভার রাজারহাট, গোপালপুর সংলগ্ন ওয়ার্ডগুলিতে বেড়েছে। আবারও বলছি যে শ্রীভূমি, লেকটাউন সহ 10টি ওয়ার্ডে করোনার প্রকোপ খানিকটা কমার লক্ষণ দেখা যাচ্ছে বলে দাবি করেছে দক্ষিণ দমদম পৌরসভা। তবে গোপালপুর, রাজারহাট সংলগ্ন ওয়ার্ডগুলিতে ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ। ফলে সব মিলিয়ে পুরো এলাকায় সংক্রমণ যদি দেখা যায় তাহলে কিন্তু পুরো এলাকায় সংক্রমণের সংখ্যা কমেনি। পুরসভা সূত্রের খবর, রবিবার 137 জন সংক্রমিত হয়েছেন নতুন করে। সোমবার সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে
61তে এবং এরপরে পুরসভার 25টি ওয়ার্ডের 107 জন এবং বাকি 10টি ওয়ার্ডের 54 জন রয়েছেন। তবে আক্রান্তেরা বেশিরভাগই হোম আইসোলেশনে রয়েছেন। উপসর্গযুক্ত অথবা মৃদু উপসর্গযুক্ত এবং উপসর্গহীন ব্যক্তিরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে পুরসভার পক্ষ থেকে। এবং দক্ষিণ দমদমের রবীন্দ্র ভবনের সেফ হোমের জন্য ইতিমধ্যেই 2 জন ব্যক্তি ভর্তি হয়েছেন, তেমনটাও জানানো হয়েছে। 5ই জানুয়ারি কলকাতার দমদমের 2 বাসিন্দার মৃত্যু হয়েছিল। সোমবার পুরসভা জানায় যে ওই 2 ব্যক্তির একজনের বয়স ছিল 83 বছর এবং আর একজনের 58 বছর। তারা অন্য রোগের চিকিৎসা করাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সেখানে করোনার উপসর্গ মেলে 5ই জানুয়ারি তাদের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে বিষয়টি জানতে পারে পুরসভা এবং তারপরেই পুরসভা এমন আপডেট দিয়েছে। তবে পুরসভা সূত্রের খবর, এলাকার বাসিন্দাদের মধ্যে আগের তুলনায় মাস্ক পরার প্রবণতা বাড়লেও সর্বত্র এখনও দূরত্ব বিধি বজায় কিন্তু থাকছে না। ইতিমধ্যেই সপ্তাহে 3 দিন করে বাজার বন্ধ রাখার কাজ শুরু করে দিয়েছে পুরসভা। সেই আপডেট আপনাদের কাছে বিভিন্ন জায়গার আপডেট আমরা তুলে ধরেছি। বাজার বন্ধ করে চলছে জীবাণু মুক্ত করবার কাজ, সেদিকেও কিন্তু পদক্ষেপ গ্রহণ করেছে পুরসভা। যদিও বাসিন্দাদের একাংশের কথায় যেসব দিনে বাজার খোলা থাকছে সেসব দিনে নাগরিকদের মধ্যে বিধি ভাঙার প্রবণতা কিন্তু দেখা যাচ্ছে। দূরত্ব বিধির তোয়াক্কা না করে অনেকেই চলছেন এবং দক্ষিণ দমদম পুরসভার মুখ্য পৌর প্রশাসক জানিয়েছেন যে সপ্তাহে 3 দিন বাজার বন্ধ থাকছে, ফলে যেদিন বাজার খুলছে স্বাভাবিকভাবেই সেদিন ভিড়ের আশঙ্কাটা বাড়ছে। তবে রবিবার তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। বাসিন্দারা সহযোগিতা করলে করোনার প্রকোপ নিয়ন্ত্রণে কাজে আরও গতি আসবে বলে জানান তিনি। এলাকায় চলছে মাইকিং করে সচেতনতামূলক প্রচার এবং পুলিশও কিন্তু ধরপাকড় করছে। সুতরাং সংক্রমণের যে হারে বাড়ছে তাতে অবশ্যই প্রশাসনের পাশাপাশি আমাদের প্রত্যেককে সতর্ক হতে হবে বলাই বাহুল্য। বারবার একই কথা বলছি, কারণ আমরা যদি সতর্ক হই বা আমাদের মধ্যে শরীরে কোনো উপসর্গ দেখা গেলে আমরা যদি নিজেরাই প্রিকশনস নিয়ে আমরা হোম আইসোলেশনে চলে যাই, করোনা পরীক্ষা করাই, ডাক্তারবাবুদের পরামর্শ নিই এবং বাড়ির প্রত্যেকের সাথেও নিরাপদ দূরত্ব বিধি বজায় রাখি, তাহলে কিন্তু এই যে গ্রাফের ঊর্ধ্বগতি, করোনার গ্রাফের ঊর্ধ্বগতি, সেটা কমানো সম্ভব। এবং সেটা যদি কমানো যায় তাহলেই কিন্তু আমরা এই যে করোনা সংক্রমণ যে সুনামির আকার ধারণ করেছে সেখান থেকে গ্রাফটা নামবে এবং আমরা সুস্থতার পথে এগোবো এবং আমাদের এই সংক্রমণের গতিটা রুখে দিতে পারবো। বেশ কিছু খবরের আপডেট দিলাম, সময় অনেকটাই পেরিয়ে গিয়েছে। অবশ্যই আরও খবরের আপডেট যখন যে গুরুত্বপূর্ণ খবরের আপডেট আসবে আপনাদের সামনে সেটা তুলে ধরবো। এই মুহূর্তে আবারও আমরা বলছি যে ইতিমধ্যেই আপনারা জানেন যে সন্ধ্যে থেকে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ভিজলে একটা ঠান্ডা লাগার প্রবণতাও থাকবে। সেক্ষেত্রে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগেছে এটাও ধরে নেবেন না। যদি ঠান্ডা লাগে তাহলে অবশ্যই উপসর্গগুলো আপনারা খেয়াল রাখুন, ডাক্তারবাবুর পরামর্শ নিন, প্রয়োজনে কোভিড টেস্ট করান, প্রয়োজনে বা ডাক্তারবাবুর পরামর্শ মতো ওষুধ খান, হোম আইসোলেশনে চলে যান। 7 দিন বা ডাক্তারবাবুরা যে কটা দিন পরামর্শ দিচ্ছেন 7 দিনের মোটামুটি 7 দিনেই হোম আইসোলেশন থেকে সুস্থ হওয়া যাচ্ছে, কিন্তু উইকনেসটা থাকছে, দুর্বলতাটা থাকছে। তার জন্য যে ডাক্তারবাবু যে খাবারগুলো খেতে বলছেন সেগুলো খান, ওষুধ খান এবং সঙ্গে অবশ্যই এই বাড়ির প্রত্যেকের এবং বাড়ির বাইরে বেরোলে মাস্ক পরবেন, যেটা বারে বারে সকলে বলছে, সেগুলোকে খেয়াল করুন এবং সকলে যাতে সুস্থ থাকে, নিজে যাতে সুস্থ থাকেন, পরিবারের সকলে, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সমাজের প্রতিটি মানুষ যাতে সুস্থ থাকে সেই চেষ্টা আমরা যদি সবাই করি, অবশ্যই এই করোনার গ্রাফ নিম্নমুখী হবে। এই করোনা সংক্রমণ থেকে আমরা রেহাই পাবো এবং আমরা প্রত্যেকেই সচেতন নাগরিক হিসেবে এটা কিন্তু আমরা করে থাকতেই পারি, এটা করতেই পারি, এটা আমরা দাবি করতেই পারি। সুতরাং সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা যারা বাড়ির বাইরে বেরোই তারাও যথেষ্ট কোভিড প্রোটোকল মেনে চলার চেষ্টা করি যতদূর সম্ভব। আমরা আমাদের অফিসের মধ্যেও কোভিড প্রোটোকল মানার চেষ্টা করি। এই মুহূর্তে আমি মাস্ক পরে নেই, কারণ আমার আশেপাশে কেউ নেই। আমি লাইভে যে লাইভটা করছি সেটা একেবারে আমি একা এই মুহূর্তে রয়েছি, কিন্তু সবসময় আপনারা দেখেন যে 7 AVEC নিউজের সব আমার সহকর্মীরাই, সহযাত্রীরাই সবসময় মাস্ক ব্যবহার করে, সেটা আপনারা লাইভ সম্প্রচারের ক্ষেত্রেও দেখেছেন। সুতরাং মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। বেশ কিছু অসুবিধা হয়, কিন্তু মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, সবাই সচেতন থাকুন। এই মুহূর্তে লাইভ এখানেই শেষ করছি। জয় হিন্দ।